প্রিয় দর্শক, আপনারা দেখেছেন বাংলাদেশে এখন একটা আহ, কেমন যেন অদ্ভুত একটা সময় বিরাজ করছে, অদ্ভুত একটা বাস্তবতা বিরাজ করছে। একটা রাজনৈতিক দল এনসিপি, যার নাম নতুন গঠিত হয়েছে, সেই দলটা এখনো নিবন্ধনও পায়নি এবং নিবন্ধন পাওয়ার জন্য তারা আবেদন করেছে এবং তাদের আবেদনপত্র গৃহীত হয়নি। এই অনিবন্ধিত একটা দলকে যেভাবে সরকার বিভিন্ন জায়গায় আহ, আপ্যায়ন করছে, প্রোটেকশন দিচ্ছে, তাদের হয়ে কাজ করছে, এটা আমাদের দৃষ্টিতে আমরা যতদিন ধরে দেখেছি এমনটি এত সুবিধাপ্রাপ্ত কোনো দল আমরা দ্বিতীয়টি দেখিনি। তারপরে এই দলটা নিজেদেরকে সরকারি দল বলতে নারাজ। আসলে কি এনসিপি সরকারি দল নয়? তাহলে আমরা গোপালগঞ্জে কি দেখলাম, চট্টগ্রামে কি দেখলাম, কক্সবাজারে কি দেখলাম, এগুলো দেখে কি মনে হচ্ছে আমাদেরকে? তাহলে আমরা কি আসলে ভুল বুঝছি? এই বিষয়টা কিন্তু খুব আলোচিত হচ্ছে। এর মধ্যে আবার রাজনৈতিক সমঝোতার যে আলোচনা চলছে বিভিন্ন দলের মধ্যে, সেখানে এই পিআর পদ্ধতির নির্বাচন, অথবা জামাতের যে কালকে মিটিং হলো, সেই মিটিংয়ে জামাতের যে দাবি যে দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং জামাতের আমিরের যে পতন, পড়ে যাওয়া, তো এই সবগুলো মিলিয়ে মানুষের মনে নানা ধরনের কিন্তু আলোচনা হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ। শরীফ ভাই, আমি একটু মানে লম্বা ভূমিকায় দিলাম ইচ্ছে করি, আহ, যাতে নাকি আপনার মানে আপনার মতো করে আপনি বলতে পারেন। তো আমি প্রথমে আপনাকে যে প্রসঙ্গটা বলবো যে উম, এই যে এনসিপি, এনসিপি কি আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে সরকারি দল, নাকি এটা তো মাঝে মাঝে সরকার বিরোধী বক্তব্য দেয়? এনসিপি চরিত্র নিয়ে আপনার মূল্যায়নটা কি, যদি ছোট করে বলেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এনসিপি সরকারি দল কিনা এটা প্রমাণিত হয় তার কাজের ভেতর। এনসিপি কিন্তু তারা রাজনীতির মাঠে আসার আগে আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে একাধিক গণমাধ্যমের কাছে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে একটা নতুন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে চায়, এবং তারপরে এনসিপির আত্মপ্রকাশ। এনসিপি যে সরকারি দল, আমি সরকারি দলের থেকে আরো একটু সংক্ষিপ্ত করে বলবো, এটি ডক্টর ইউনূসের পছন্দের দল এবং তার পছন্দেও নিয়ে এই দলটি গড়ে উঠে। তিনি পদত্যাগ করতে চান, তার যে অভিমান, সে অভিমানের কথা আমরা কারো কাছে শুনিনি, আমরা শুনেছি এনসিপির মুখ থেকে। এনসিপি নিবন্ধন না পেলেও একমাত্র গণ অভ্যুত্থানের ভেতর থেকে অনেকগুলো দল গঠিত হলেও এনসিপি একমাত্র দল যারা নিবন্ধন না পেলেও রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তারা আমন্ত্রিত হন। অনেক নিবন্ধিত দল সেখানে জায়গা পান না, কিন্তু এনসিপি আমন্ত্রিত হন। এনসিপি তার শক্তি প্রয়োগ করতে পারছে, ক্ষমতা দেখাতে পারছে। তারা জেলায় জেলায় যে পদযাত্রা করছে, তারা যখন সাতক্ষীরায় গেছেন, অনেক বছর ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযুক্ত হয়ে থাকা খুলনা সাতক্ষীরা মহাসড়ক, সেটাকে সংস্কার করা হয়েছে, কারণ এনসিপির নেতারা যাচ্ছেন। যে ঘটনাটা কেবল মন্ত্রীরা যদি কোনো একটা এলাকায় যান সেখানে ঘটবে। তাহলে এটা তো এই ভালো, যে এটা তো খুবই ভালো। তাহলে এনসিপি কে দেশের সব প্রত্যন্ত অঞ্চলে আমরা পাঠিয়ে দিই, সব রাস্তা ঠিক হয়ে যাবে। আহ, এটা হলে ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও আছে। যেমন আজকে চট্টগ্রামের সমাবেশের পর তারা দুই পক্ষ যেভাবে মারামারি করেছে, শহরে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আপনি কি এই আতঙ্কটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাচ্ছেন? নিশ্চয়ই না। তো আমি এই গণঅভ্যুত্থান থেকে আমাদের যে শিক্ষা, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানটাকে, এর স্পিরিটটাকে বেস করে একটা বিশেষ গোষ্ঠীর কাছে তুলে দেওয়ার যে রাষ্ট্রের প্রত্যাশা এবং রাষ্ট্রের অবিরাম যে চেষ্টা, এটা খুবই দৃষ্টিকটু হচ্ছে। এনসিপি যতগুলো কর্মসূচি পালন করেছে এই পর্যন্ত, আমার কাছে মনে হয়েছিল যে এই পদযাত্রাটা ছিল বেস্ট কর্মসূচি।
রাইট, রাইট। এই কারণে একটা রাজনৈতিক দলের প্রথম কাজটা কি? প্রান্তিক মানুষের সাথে সংযোগ তৈরি করা। এই গণ অভ্যুত্থানের পরে এই দলটি এই পদযাত্রার ভেতর থেকে প্রান্তিক মানুষের সাথে তাদের একটা সংযোগ তৈরি হচ্ছে। যে নেতাদেরকে তারা এতদিন টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সেই মানুষগুলো তাদের বাড়ির সামনে গিয়ে দোকানে বসে চা খাচ্ছেন, নদীতে সাঁতার কাটছেন, খুনসুটি করছেন, দুষ্টামি করছেন। এগুলো কিন্তু মানুষের হৃদয়কে স্পর্শ করে। কিন্তু তাদেরকে যারা, সম্ভবত আমি এই কথাটাই বলবো, যারা পরিচালনা করে, তারা তাদের সেই চলার পথটাকে হঠাৎ করে থামিয়ে দিল মার্চ টু গোপালগঞ্জ এই ঘোষণা দেওয়ার ভেতর। যখন মানুষ বুঝতে পারল যে এর আগে মার্চ টু ধানমন্ডির নাম করে ধানমন্ডি 32 নম্বরে তারা যেভাবে তাণ্ডব চালিয়েছে, রাষ্ট্রীয় বাহিনীগুলোর সামনে সরকারের এক ধরনের প্ররোচনায়, এবং যে তাণ্ডবের সময় একাধিক উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে এই তাণ্ডবকে সমর্থন করেছে, নিশ্চয়ই গোপালগঞ্জে তারা এই একই কাজ করতে আসছে। এবং এনসিপি যে ইতিবাচক কর্মসূচিটা পালন করছিল, সেই কর্মসূচিটা থেমে গেল। শুধু তাই না, 5 জন মানুষের মৃত্যুর ভেতর থেকে, সেখান থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করলো না। তারা আবার কক্সবাজারে গিয়ে সেই একই ঘটনা ঘটালো, যে ঘটনাটা ওই যে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতির সাথে, স্বপ্নের সাথে মেলে না। যে ঘটনাটা আপনার রাজনীতিতে ইতিবাচক একটা সংস্কৃতি আপনি ফিরিয়ে আনার যে অঙ্গীকার করছেন, সে অঙ্গীকারের সাথে যায়। সুতরাং এই অভ্যুত্থানের পরে এই পদযাত্রায় নতুন শক্তি হিসাবে এনসিপি যেটা অর্জন করতে চেয়েছিল, আমি দেখছি সেটি মাঝপথে থেমে। আচ্ছা, তো এখন আপনি যে কথাটা বললেন যে আপনার কাছে স্পষ্টতই মনে হয়েছে যে এনসিপি ডক্টর ইউনূসের পছন্দের দল। তার মানে ডক্টর ইউনূসের, যিনি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার একটা পছন্দের দল রয়েছে। এখন যদি সামনে নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি ডক্টর ইউনূসের সরকারের অধীনেই হয়, মানে নির্বাচন কমিশনের অধীনে হবে, কিন্তু নির্বাচন চলাকালীন যদি ডক্টর ইউনূসের সরকারই থাকেন, তাহলে ওনার একটা পছন্দের দলও যদি এই নির্বাচনে অংশ নেয়, তাহলে কি ডক্টর ইউনূসের অধীনে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে বলে আপনি মনে করেন? পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যেই যে ভাষ্যগুলো বাজারে এসেছে, তার ভেতর থেকে আমি শঙ্কা প্রকাশ করি নির্বাচনের সময় সরকার নিরপেক্ষ থাকবে না। আগামী নির্বাচনটা হয়তো আমরা চাই বা না চাই, এখন পর্যন্ত যেভাবে পরিচালিত হচ্ছে সরকার, তাতে আসন ভাগাভাগির একটা জায়গায় যেতে পারে। শুধুমাত্র ডক্টর ইউনূস না, গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলছেন। তরুণদের জন্য আলাদা বুথ তৈরি করা হবে, সেনাবাহিনীকে ভোটের দায়িত্ব পালন করার জন্য কাজে লাগানো হবে। যে ঘোষণাগুলো প্রধান উপদেষ্টা কেন, রাষ্ট্রপতি কেন, কারো নেওয়ার ক্ষমতা নাই সাংবিধানিকভাবে, যে সিদ্ধান্তগুলো একমাত্র নিতে পারে নির্বাচন কমিশন। তো নির্বাচনের 6-7 মাস আগে যদি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যখন বলেন যে আগামী নির্বাচনে সরকার এই এই কাজগুলো করবে, তার সাথে একটা সংশয় তৈরি হয় যে সরকার শুধু এই কাজগুলোই কি করবে, নাকি এখানে অংশগ্রহণকারী কোনো দলের জন্য তারা আসনও বরাদ্দ করে দেবে। ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে বিএনপিকে তারা 70-80টা আসন দিয়েছে, আবার কেউ কেউ 300 আসনের মধ্যে 400 আসনও নিয়ে নিয়েছে। সুতরাং প্রধান উপদেষ্টার প্রেস উইং, এনসিপির একাধিক নেতা, তাদেরকে সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা এবং এক ধরনের ক্ষমতার যে অতিরিক্ত এক্সারসাইজ করছে এনসিপি, এর ভেতর থেকে মনে হয় যে ভেতরে হয়তো এমন কোনো একটা অ্যারেঞ্জমেন্টও হলেও হতে পারে, যেখানে এনসিপিকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় সংসদের
নিয়ে আসার একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে। জি। একটা জিনিস খুব লক্ষণীয়, যে এখন আমরা দেখছি যে বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার আলোচনা হচ্ছে, এবং সেই সংস্কার আলোচনা মোটা দাগে আমি দুটো ভাগ দেখছি। একটা ভাগ হলো যে নির্বাচন কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি ট্র্যাডিশনাল পদ্ধতিতে হবে। যদিও এটা উচ্চ কক্ষ নিয়ে আলোচনাটা হচ্ছে, নিম্ন কক্ষের দাবিটা হয়তো দু একদিনের মধ্যে উঠতে পারে। তো এখন এই যে পিয়ার পদ্ধতিতে যাওয়া না যাওয়া, এটা নিয়ে একটা বিতর্ক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই বিতর্ক কি দীর্ঘদিন চলবে, নাকি এই বিতর্কটা তোলা হয়েছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য? অনেকে এটাও বলছেন যে গোপালগঞ্জে যে মারামারিটা হলো, যে সংঘাত হলো, এবং বিভিন্ন জায়গায় যে সংঘাতগুলি হচ্ছে, এগুলোর মাধ্যমে এ ধরনের একটা আওয়াজও উঠতে পারে যে দেশে যখন আইন শৃঙ্খলার এই অবস্থা, তার মধ্যে নির্বাচন কিভাবে সম্ভব। ধন্যবাদ। এই আলোচনাটা যেমন মানুষের মনের মধ্যে আছে, এনসিপির পক্ষ থেকে কিন্তু গোপালগঞ্জে এই বক্তব্যটাই দেয়া হয়েছে যে সরকার জাতীয় নেতাদেরকে, হান্নান মাসুদের ভাষ্য, তাদেরকে নিরাপত্তা দিতে পারে না, অর্থাৎ হান্নান মাসুদ এখন জাতীয় নেতা, তো তাদেরকে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার নির্বাচনটা কিভাবে করবে। তো আহ, এটি হতে পারে, জাতীয় নেতাদেরকে নিরাপত্তা দেওয়ার তো অবশ্যই সরকারের দায়িত্ব, সরকার সেই দায়িত্বটা পালন করছে। তবে আপনার এই কথার সাথে আমি একমত, এবং এই শঙ্কাটা শুধু আপনি এবং আমার মধ্যে না, সরকারের ভেতরের একটা অংশ, এটি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, নাকি কোন অংশ, এটি আমরা স্পেসিফিক বলতে পারবো না, তবে অনুমান করি সরকারের ভিতরের একটা অংশ নির্বাচন বিলম্বিত করতে চায়, এবং এই নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারের ওয়েল উইশার নামে পরিচিত রাজনীতির ভেতরে সক্রিয়দের কেউ কেউ নানা রকমের বাহানা তৈরি করে, নানা রকমের ইস্যু তৈরি করে নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চাইছে। আমার আমি যেটা মনে করি, এর পেছনে সরকারের একটা ইন্ধন আছে, এবং যে গ্রাউন্ডগুলো তৈরি করে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো ওঠার মতো। আপনি এখন পর্যন্ত লন্ডন বৈঠকের পরে সরকারের পক্ষ থেকে নির্বাচনের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ কি দেখেছেন? এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশনার দেখা করার পর আমরা ভেবেছিলাম যে তারা সম্ভবত নির্বাচনের বিষয়ে আলাপ করছেন, যদিও বাংলাদেশের ইতিহাসে এটি একটা বিরল ঘটনা যে নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসছেন। কিন্তু তারপরেও ঘটনাটি ঘটল। এই ঘটনাটা এর আগেও ঘটেছে, প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেছেন। আমরা গণ অভ্যুত্থানের ভেতর থেকে অনেক কিছু অর্জন করেছি, আবার অনেক কিছুকে বিসর্জন দিয়েছি, এবং এই বিসর্জনের যে কলঙ্কিত ঘটনাগুলো অনবরত ঘটে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে একটা খুব খারাপ উদাহরণ হয়ে থাকবে। জি। আমাদের যে প্রতিষ্ঠানগুলো, এর ভেতর থেকে প্রতিষ্ঠানগুলোর কে যে আমরা যতটুকু সম্মান করার কথা, সেই সম্মানটা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে করা হচ্ছে না, তাও প্রমাণিত হচ্ছে। জি। আমি আমি মনে এখন করি আমি এখন শেষ সরকার পয়েন্টে। সম্ভবত নির্বাচন বিলম্বিত করছে। ওকে। আমি এখন শেষ প্রসঙ্গে আসি। সেটা হলো যে আপনি দেখেছেন যে গতকালকে জামায়াত ইসলামী তারা একটা সভা করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। অনেকে বলেছেন এটা জামায়াতের শোডাউন, এবং সন্দেহ নেই বিপুল সংখ্যক লোক সমাগম তো এখানে হয়েছিল। এখানে জামাত মোটা দাগে দুটো কথা বলেছে। একটা কথা হলো তারা পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, তারা পেয়ার পদ্ধতি চাচ্ছে, এই জন্য তারা আন্দোলন করবে এটাকে বাস্তবায়ন করার জন্য। এর আগে আমরা শুনেছি ইসলামী আন্দোলনও কিন্তু এই একই দাবি তুলছে। এর মধ্যে এনসিপিকেও আমরা এই একই দাবি তুলতে দেখছি। তো এটার মধ্যে কি কোনো মানে যোগসাজশ আপনি দেখেন কিনা, অথবা এটা বাস্তবতা কতটুকু? আর দ্বিতীয় যে প্রসঙ্গটা, সেটা হলো যে শফিকুর রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি বলেছেন যে আমাদের পরবর্তী আন্দোলন, লড়াইটা হবে, আন্দোলনটা হবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। তো এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হলে তো ভালোই হয়,
তো এটা কি আসলে ওনার এই কথাটাকে আপনি কি কি গুরুত্ব দিচ্ছেন, নাকি এটা কথার কথা মনে হচ্ছে, নাকি এটা পলিটিক্যাল রেটরিক বলে মনে হচ্ছে, অথবা এটা কি অন্য অন্য রাজনৈতিক দলগুলো এই ধরনের আহ্বান জানাবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। এর ভেতর থেকে এক ধরনের ধোঁকাবাজিটা পরিষ্কার হচ্ছে। পিআর পদ্ধতির নির্বাচন মানে হলো আপনি প্রার্থী থাকবে না, প্রতীক থাকবে, তাই তো? বাংলাদেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামাত ইসলাম সারা দেশে তার প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাহলে আপনি যদি পিআর পদ্ধতির ভোটের কথা বলেন, তাহলে আপনি প্রার্থীর নাম ঘোষণা কেন করলেন? অর্থাৎ আপনি এখানে বলছেন পিআর পদ্ধতি, আর পাবলিক প্লেসে গিয়ে আপনার প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দিচ্ছেন। এক একজন প্রার্থী দাঁড়িপাল্লার পক্ষে নামছে, তারা তাদের নামে স্লোগান দেওয়া হচ্ছে। অর্থাৎ এর ভেতর থেকে ধোঁকাবাজিটা পরিষ্কার হচ্ছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে, জামাত এই দাবিটা তুলেছে এই কারণে যে তারা সময় চাইছে, এবং গত জুলাইয়ের অভ্যুত্থানের পর তারা সব থেকে লাভবান হয়েছে এবং তারা অনেক কিছু অ্যাচিভ করেছে, এই বক্তব্যটি এসেছে তাদের এক নেতা রফিকুল ইসলাম খানের মুখ। জামাত আরো যদি সময় পায় নির্বাচনের আগে, তাহলে তাদের ঘর গোছাতে সুবিধা হবে। এবং তাদের ধোঁকাবাজির জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং। কয়েকদিন আগে তাদের নেতারা চীন ঘুরে এলেন। গত দেড় দশক বাংলাদেশের রাজনীতিতে গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান এবং চীনের উইঘরের মুসলমান হত্যা হচ্ছে বলে এই জামাত ইসলাম প্রচুর মিছিল মিটিং করলেও এই হত্যাকাণ্ডের জন্য যে চীনকে তারা অভিযুক্ত করত, যে চীন সরকারকে, এখন তাদের সাথে বৈঠক করছে, অফিসে আসছে, তারা যাচ্ছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের পক্ষে অনেক ভালো ভালো কথা বলছেন। কিন্তু উইঘরের মুসলমানরা কেমন আছে এই প্রশ্নটি তারাও করছেন না, এবং জামাতের নেতাদের কাছে কোনো সাংবাদিকরাও জিজ্ঞেস করছে। জামাত সমাবেশটি করেছে তার সর্বোচ্চ শক্তি দিয়ে। আপনি জানেন যে জামাতের আর্থিক কাঠামোটা খুবই স্ট্রং, এবং তারা দলের আচ্ছা, যে কোনো এখানে আমি আমি কর্মসূচি। একটু একটু আগের প্রশ্নটা যাই। আপনি কি এই জামাতের চীন সফরটাকে খুব ইঙ্গিতপূর্ণ মনে করছেন? অবশ্যই তারা এই জায়গাটায়, আপনি খেয়াল করেছেন যে চীনে কিন্তু এটি তাদের প্রথম সফর না। এর আগে তাদের জুনিয়র লিডারশিপের একটি টিম চীন ঘুরে এসেছে বেশ কিছুদিন ছিল। আচ্ছা, আচ্ছা। তারপরে চীনের প্রতিনিধি দল, বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির নেতারা তাদের মগবাজার অফিসে গিয়ে বৈঠক করেছে। এবং আপনার খেয়াল থাকার কথা, যেখানে জামাত খুব আপত্তিকরভাবে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি তুলেছিল ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং তার দুদিন পর জামাত বিবৃতি দিয়ে বলেছিল যে এটা আসলে ভুল হয়েছে। এরপরে জামাতের আমিরের এককভাবে চীন সফর করা, অর্থাৎ সম্ভবত এই অঞ্চলের জিও পলিটিক্সের জায়গায় চীনের যে প্রভাব, জামাত অন্যান্য প্রভাবকে ব্যবহার করার প্রচেষ্টায় চীনের প্রভাবটাকেও তাদের পক্ষে আনার চেষ্টা করছে। জি, জামাতের এই ঠিক আছে। সমাবেশটায় অনেক মানুষ এসেছে, এটি সত্য। তবে এই মানুষের মধ্যে আমরা আজকে গতকালকে দেখেছি বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দল, আওয়ামী লীগ সহ অন্যান্য দলের নেতাকর্মীদেরকেও নিয়ে আসা হয়েছে। আমি মনে করি যে সরকার তার যেমনিভাবে মানুষের সাথে ধোঁকাবাজি করছে নানা জায়গায়, জামাতের পক্ষ থেকেও ধর্মের নামে, গণতন্ত্রের নামেও তারা বিভিন্ন রকমের ধোঁকাবাজি করছে। তারা এইখানে যে কথাটা বলছে মাঠে গিয়ে সেটি বলছে না। যে উদাহরণটি আপনাকে দিলাম, ভোটের কথা বললে আপনাকে বলছে, আমাকে বলছে, আমাদেরকে বলছে তোমরা রয়ের দালাল, তোমরা পাকিস্তানের দালাল, তোমরা সেনাবাহিনীর দালাল। আবার খেয়াল করে দেখবেন, সবার আগে মাঠ গোছানো নির্বাচনী কাজ তারাই শুরু করেছে, সংস্কারের দিকে না। একদিকে বলছে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই, আল্লাহর আইন চাই। আবার মানব রচিত সংবিধানের দাড়ি কমা সেমিক্লোন আমাদের এই সংস্কার কমিশন দিচ্ছে কিনা, আলী রিয়াজ কোথায় দাড়ি দিল অথবা কমা দিল সেই ভুলটাও তারা ধরছে। আবার বাইরে পাবলিকের কাছে গিয়ে বলছে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দেশ শাসন করতে চাই। একটা জি। রাজনৈতিক দলের অবিরাম ধোঁকাবাজির পরেও দুর্ভাগ্য হচ্ছে তাদের সভা সমাবেশগুলোতে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে। জনাব আব্দুল্লাহ আল মামুন, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কারণ ভাই আপনাকে ধন্যবাদ, এবং আপনার এই অনুষ্ঠানে প্রথমবার আসলাম।
লেটস লুক ফরওয়ার্ড টু ইট। এবং হ্যাঁ, এটা আমার আমরা যারা দর্শক তাদেরও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে আপনি প্রথমবারের মতো আসলেন, তবে আমার আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে আপনি নিয়মিতভাবে আসবেন। না, আপনি কারণ থাকলে অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আমি যে কথাগুলি একটা লম্বা ভূমিকা আমি দিয়েছি, তো আমি আসলে এই বিষয়গুলি নিয়ে জানতে চাচ্ছি যে কতগুলি বিষয় যে আহ, যখন একটা সন্ত্রাসী ঘটনা ঘটে, আপনার অভিজ্ঞতা কি বলে? সন্ত্রাসী ঘটনা থেকে থামানোর জন্য তো দেশে একটা সরকার আছে, রাষ্ট্র আছে, তো তাদের দিকে কিন্তু কেউ দায় চাপাচ্ছে না, দায় চাপানোর চেষ্টা করছে আরেকটা পলিটিক্যাল পার্টির উপর। এবং যে পলিটিক্যাল পার্টির উপর দায় চাপানো হচ্ছে, তারা কিন্তু এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করছেন। যেমন আজকে দেখলাম, আমি পত্রিকায় দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের উপর দায় চাপানো হচ্ছে। এই যে পরস্পরের দিকে মানে আপনার মানে দায় চাপানোর যে প্রবণতাটা, এটাতে আমাদের সমাজের আসলে কি লাভ হচ্ছে, এটাকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? তাহলে দেখুন, আমি যেহেতু সোশ্যোলজির ছাত্র এবং ক্রিমিনোলজি পড়েছি, আমরা ক্রাইম ম্যানেজমেন্টের তিনটা স্টেজ বলি। একটা হচ্ছে যে প্রিভেনশন, আপনি যেন অপরাধ না ঘটে তার একটা ব্যবস্থা করা। দ্বিতীয় স্টেজটা হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট, আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটাকে ম্যানেজ করবেন। 3 নম্বর স্টেজটা আমরা বলি যে ইনভেস্টিগেশন এন্ড পানিশমেন্ট। আমি বরং আপনাকে প্রশ্নটা করি যে থিওরিটিক্যাল জায়গাটা আমি তুলে ধরলাম, আপনি কি ক্রাইম প্রিভেনশন বা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা এটা সবাই জানি, এরকম কোন উদ্যোগ কি আপনি দেখছেন? এবং আমরা যেটা বলি যে ক্রাইম প্রিভেনশনের জন্য সামাজিক সংযুক্তি, প্রাতিষ্ঠানিক সংযুক্তি খুব গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এখন লোকাল গভর্নমেন্ট নেই, পলিটিক্যাল পার্টি গুলো দেশ চালাচ্ছে না, এবং একই সাথে আমলা এবং পুলিশের যে মাসল পাওয়ার ডেমনস্ট্রেশন সেটাও করা যাচ্ছে না। তাহলে সরকারের যেটা উচিত ছিল যে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানগুলো, যেমন আপনি দুটা ছোট্ট জিনিস যদি অপ্রাসঙ্গিক হচ্ছে কিনা আমি জানি না, যেমন আমাদের ফ্যামিলি প্ল্যানিং এবং এডুকেশনে ইমামদের একটা ভূমিকা আছে, স্কুল শিক্ষকদের ভূমিকা আছে। তারা কি এই সরকারের সাথে এখন সংযুক্ত? 2 নম্বরে আসছে, আপনার লোকাল গভর্নমেন্ট নেই, কিন্তু লোকাল গভর্নমেন্ট একটা ব্রড রোল থাকে ক্রাইম প্রিভেনশনে, মব প্রোটেকশনে বা ডেটারেন্সে, পুলিশের সহযোগী হিসেবে কাজ করতে, সামাজিক স্থিতিশীলতা রক্ষায়, সেটিও কিন্তু নেই। তাহলে এই জায়গাটাতে প্রথম থেকে একটু সচেতন থাকতে হতো। আমরা সবসময় কয়েকদিন থেকে আমি টক শোতে দেখছি যে ফরাসি বিপ্লবের উদাহরণ দেওয়া হচ্ছে, যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের আহ সমাজে অস্থিতিশীল ছিল, কিন্তু একটা কথা বলা হচ্ছে না যে ফরাসি বিপ্লবের পরে অনেক ধরনের সংস্থা, অনেক ধরনের ক্লাব, অনেক ধরনের সিভিল সোসাইটি গ্রুপ কিন্তু ডেভেলপ করা হয়েছিল, যে যেন ক্রাইমকে প্রিভেন্ট করা যায়। আরেকটা জিনিস দেখেন, যেহেতু আপনি চাঁদাবাজির শব্দটা আনলেন বা ক্রাইমের কথাটাকে প্রথমে আনলেন, অস্থিতিশীলতা আনলেন, আমরা ক্রিমিনোলজির একটা ফেমাস স্কুল হচ্ছে শিকাগো স্কুল, অর্থাৎ আমেরিকার শিকাগোতে স্ল্যাম এরিয়াতে আপনার মোস্টলি ড্রাগ, বিভিন্ন ধরনের ছিনতাই, চাঁদাবাজি, এই ঘটনাগুলো ঘটতো। সেটাকে প্রিভেন্ট করেছে কিভাবে? এটা কি পুলিশ ফোর্স দিয়ে? না, ওটাকে এডুকেশন এবং ইনস্টিটিউশনাল সংযোগ এবং সামাজিক সংযুক্তের মাধ্যমে। এই জায়গাটাতে আসলে আমরা কেউ খুব কম কথা বলছি। আমরা যদি এটা করতে পারতাম কামাল ভাই, সম্ভবত প্রিভেনশনের জায়গাটা হতো। দ্বিতীয়টা যেটা স্টেজ, যে আপনি ক্রাইম ম্যানেজমেন্ট, সে জায়গাটাও কি ভালোভাবে করতে পারছি? দেখা যাচ্ছে কেউ যমুনার সামনে বসলে যে একটা ব্যবহার করা হচ্ছে, আর এক গ্রুপের সামনে আর একটা ব্যবহার করা হচ্ছে। ছোট গ্রুপ প্রতিবাদ করলে একটা ব্যবহার করা হচ্ছে, আবার পলিটিক্যাল পার্টির কোনো উইং প্রতিবাদ করলে আর একটা ব্যবহার করা হচ্ছে। সো ক্রাইম ম্যানেজমেন্টেও কিন্তু আমরা ঠিক এই সরকার ভালো ইফেক্টিভনেস দেখাতে পারেনি। এরপর আসেন 3 নম্বর স্টেজ, যে আপনি ইনভেস্টিগেট করবেন, বিচারের মুখোমুখি করবেন এবং পানিশমেন্ট দিবেন, যেন এই ক্রাইমটা অন্য কেউ আর করার সাহস না পায়। এটাই তো ল, এটাই তো প্রসেস। সেটা থেকে আপনি গত 1 বছরে একটা চাঁদাবাজির কোনো, আপনি যে চাঁদাবাজির কথা বলছেন, মির্জা ফখরুলের কথাই বলি, গোলাম পরোয়ারের স্টেটমেন্টের কথাই বলি, ডক্টর শফিকের কথাই বলি বা নাহিদের কথা বলি, তারা তো পলিটিশিয়ান, তাদের একটা স্টেটমেন্ট থাকবে। আপনি কি একটা চাঁদাবাজির ঘটনায় কোনো চার্জশিটের ঘটনা শুনেছেন? বা প্রথমবার তো গ্রেপ্তার হচ্ছে, দ্বিতীয়বার ওর কি হচ্ছে, আদৌ ছাড়া পাচ্ছে কিনা, ওর পুলিশের কোনো আই ওটা তদন্ত করছে কিনা, এই ঘটনাগুলো কিন্তু দেখেন কামাল ভাই মিসিং। আমরা সংস্কার সংস্কার করে সামাজিক স্থিতিশীলতার জায়গাটা, একটা সাধারণ মানুষের যে চাহিদার জায়গাটা, একটা সুশৃঙ্খল ভাবে সমাজে থাকা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা, স্বস্তির মধ্যে থাকা, আপনি সংস্কার সংস্কার করে রাজনীতিকে এত গুরুত্ব দিচ্ছেন যে অর্থনীতি এবং সমাজনীতি পিছিয়ে পড়ছে। আপনি 1 বছর পরে সে আর বলতে পারেন না যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের দায়িত্ব কতটুকু, এই জায়গাটা আমরা ফেল করেছি। 4 নম্বর যে পয়েন্টটা যুক্ত করতে, যে পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে ব্লেম গেমের যে কথাটা আপনি বলছেন,
এটা খুবই দুঃখজনক যে যদিও বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের কথাটা সবচেয়ে বেশি আসছে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি এই কথাগুলোর ক্ষেত্রে, কিন্তু আপনি ভুলে যাবেন না যে জামাত ইসলাম যারা রিলিজিয়াস পলিটিক্স করে, ধর্মীয় রাজনীতি, তাদের আমি গতকালকে একটা দেখতে চাচ্ছিলাম যে গত পত্রিকাগুলো ঘাটছিলাম যে জামাত ইসলাম সংক্রান্ত কেমন নিউজ এসেছে। তা আমি আসলে 6 মাসে খুঁজতে পেরেছি যেটা প্রকাশিত ঘটনা, তাতে আমি 32টা কেস পেয়েছি, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এই 32টা কেসের ডাটা। এটা খুলনার খালিশপুর থেকে, কুড়িগ্রামের টিওনগে মাদদর থেকে, 6 সিলেটের মাসে? টাকা। হ্যাঁ, আমি কিন্তু ডাটাটা বের করেছি, এবং হুম। এটা জামাত ইসলামের নেতারা চাইলে, আমি কোনো কাউকে বিরাগ ভাজন করছি না, আমি বিএনপির কথা বলেছি। কিন্তু একটা প্রোপাগান্ডায় দেখবেন, আমি মির্জা ফখরুল ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি, একটা প্রোপাগান্ডায় দেখবেন যে এগুলো, এই চাঁদাবাজিকে সামনে এনে, টেন্ডারবাজিকে সামনে এনে এই কথাগুলো বলে এটাকে সামাজিক স্থিতিশীলতার পর্যায়ে না রেখে বারবার বলা হচ্ছে এই পরিস্থিতি কি ইলেকশন সম্ভব, এই পরিস্থিতি কি ভোট বাক্স নিরাপদ থাকবে, এই কথাটা বলা হচ্ছে। আমার মনে হয় ওখানেই মির্জা ফখরুলের অবস্থানটা, যে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে তাকে ঠেকানো, বা চাঁদাবাজি ঘটলে তাতে ঠেকানোর দায়িত্ব সরকারের। এটা পলিটিক্যাল পার্টিকে চাপিয়ে দিলে তখন জিনিসটা ভিন্ন খাতে দেখায়। আরেকটা যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি দেখেন মিটফোর্ডের যে ঘটনাটা ঘটলো, কোনো অপরাধী, সে যে দলের হোক, আমি যেন শিক্ষক হিসেবে কোনো দলের প্রতি যদি আমার সমর্থনও থাকে, কিন্তু ওই জায়গাটা একেবারে অবিচল যে পানিশমেন্ট হতে হবে, প্র্যাকটিস করতে দেয়া যায় না। কিন্তু আপনার ঘটনাটার যে নৃশংসতা, সেটাও কিন্তু একেবারে মানে অনেকটা, আমরা যেটা বলি না যে আইএমএ জালিয়াতকে হার মানিয়ে দেয়, ওই চিত্র মনে আসছে। কিন্তু দুটো পার্ট দেখেন, যারা পাথর নিক্ষেপ করছে ওই 3জন বা 4জন বা 5জন, তারা কি বিএনপি কর্মী কিনা সরাসরি? 2 নম্বর, বিএনপি যাদেরকে বহিষ্কার করলো তারা কি প্রথম সারির কিনা? আবার পুলিশ যাদেরকে অ্যারেস্ট করলো বাকিরা কোথায়? আবার দেখবেন গতকালকে একটা ভিডিওতে দেখলাম এই যে ভিকটিমের মেয়ে, ভাগ্নি এবং ওয়াইফ, তারা বলছে যে পুলিশ দুটো কাগজ দেখিয়েছে, একটাতে সাক্ষাৎকার বলেছে এটাতে সাইন করবে, ওটাতে সাইন করবে। তার মানে ওই গভর্নমেন্টের যে রোলটাকে আমি বারবার হাইলাইট করার চেষ্টা করছি, এই জায়গাটায় গভর্নমেন্ট ফেল করেছে, এবং যে কারণে কিন্তু এগুলো পলিটিক্যাল রেটোরিক হিসেবে ডেভেলপ করছে। যদি এমন হতো যে মিটফোর্ডে 20 জনকে ধরা হয়েছে, তদন্ত হয়েছে, এই রায়ে এই করেছে, তাহলে কিন্তু এইটা ধামাচাপা দেওয়া যেত, প্রয়োজন হতো না, প্রকৃত ঘটনাটা বেরোতো। আর একটা জিনিস আপনি দেখেন, আমি নৃশংসতার কথাটা বললাম, কিন্তু একটা ঘটনাকে সারা দেশে যে নাড়িয়ে দিয়েছে, দুটো পার্সপেক্টিভ থাকতে পারে। একটা হচ্ছে বিপ্লব পরবর্তী মানুষ ভীতিটা কেটে গেছে, মানুষ কথা বলতে পারছে, আমি এটাকে খুবই ওয়েলকাম করি। যে সরকারি পরবর্তীতে সরকার গঠন করবে তাদেরকে এটা ফিল করতে হবে যে একটা পাবলিক প্রেশার কিন্তু আছে, আগের মতো বন্দুকের নলের মধ্যে সমাজকে দমিয়ে রাখা যাবে না, এটা কিন্তু অবশ্যই। কিন্তু আমি একটা ফ্যাক্ট স্ক্যানিং একটা রিপোর্ট দেখলাম যে 3,000 ইমেল থেকে এই ঘটনাটাকে, অ্যাকাউন্ট থেকে এটাকে প্রমোট করা হয়েছে। 3,000! তো দেখেন তাহলে, এবং আমরা দেখেছি কিছু কিছু পলিটিক্যাল পার্টির সিনিয়র লিডাররাও ঘটনাটাকে হাইলাইট না করে দলকে হাইলাইট করেছে, নৃশংসতাকে হাইলাইট না করে ব্লেম করার চেষ্টা না, করেছে। 1 মিনিট 1 মিনিট, ওই 3,000 ইমেলটা, এটা 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 কি হয়েছে আসলে? এটা কি মানে বিভিন্ন জনের কাছে পাঠানো হয়েছে এবং এই একটা বলা হচ্ছে এই কয়েক একটা 3,000 ইমেল থেকেই সার্টেন? বেশি, হ্যাঁ, 3,000 ইমেল থেকেই এইটা ছড়িয়েছে। আচ্ছা। সরি, অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এর সব তিন ধরনের হাজার অ্যাকাউন্ট এখানে আছে। তার মানে এই ঘটনার যে ভিডিওটা অথবা এদের যে গ্রাফিক্যাল ডিসক্রিপশন যেটা, সেটা মানে ফেসবুকের 3,000 অ্যাকাউন্ট থেকে খুব দ্রুত বেগে ছড়িয়ে দেওয়া হয়েছিল। 3,000-এর অধিক, হ্যাঁ, 3,081 না কতটা দেখুন ছড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে আচ্ছা আমরা যে আচ্ছা একটু আচ্ছা। এতদিন বলতাম যে আওয়ামী লীগ বট আইডি ইউজ করে হুম 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 বা হুম 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 অনলাইন মিডিয়াকে হুম ম্যানিপুলেট হুম করার হুম চেষ্টা হুম। করে, আমি কোনো রাজনৈতিক দল কে করছে আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু এটা তো ঠিক না। আপনি আরেকটা হুম। জিনিস দেখেন, সংস্কারের যখন আলোচনা হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াতে সংস্কারের খবরগুলো যেভাবে আসছে, আর হুম। দেখবেন যে অনলাইন মিডিয়াতে শুধু মানছে না, একমত হচ্ছে না, করতে দিচ্ছে না, হবে না, সংস্কার করুন, এই জিনিসগুলো বেশি আসছে। কিন্তু আপনি যদি লিস্ট করেন কামাল ভাই, আপনিও টক শোতে রেগুলার যান, আমিও যাই, আপনার 10% যাই অবশ্য আমি। তো সেটাতে দেখবেন আপনি মেইন স্ট্রিম মিডিয়াগুলোর যে বিহেভিয়ার অনলাইন, হুম। এটা কি মেলে ভাই? শুধু নেগেটিভটাকে প্রমোট করা হচ্ছে, যেগুলো ভালো এগ্রিমেন্ট হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কামাল ভাই আমাদের সোশ্যাল কোহেসিভনেস দরকার, সামাজিক সংহতি দরকার। নাকি আমরা একটা গভর্নমেন্ট পালালে মসজিদের ইমাম পালাবে, মুয়াজ্জিন পালাবে, সচিব পালাবে, মন্ত্রী পালাবে, এরকম দেখছি? এটা তো দেখতে চাই না। আমরা রিকনসিলিয়েশন চাই, যেটা আফ্রিকাতে হয়েছে, রুয়ান্ডাতে আপনার গণহত্যার পরে হয়েছে, উগান্ডাতে হয়েছে, ল্যাটিন আমেরিকায় হয়েছে। এটা না আপনার উদাহরণ দিবেন আপনি? নাকি আপনি এরকম করতে থাকবো, একটা এমন সমাজে থাকবো যে ইমাম পালিয়ে যাচ্ছে, শিক্ষক পালিয়ে যাচ্ছে,
একটা কথা আপনি আমাকে বলেন, আপনি যেহেতু ইমাম শিক্ষকদের কথা বললেন এবং ঐক্যের কথা বললেন, আমাদের এই 1 বছর আমরা কি দেখছি যে বাস্তবতা তৈরি হয়েছে? ইমাম শিক্ষক এরাও কি নিজেদেরকে নিজ নিজ পেশায় নিজ নিজ কাজে নিরাপদ মনে করতে পারছে? আপনি দেখেন কয়েকদিন, এই 2 দিন আগের ঘটনা কিন্তু, একজন ইমাম খুতবা পড়ার সময় তাকে কোপানো হয়েছে। হয়েছে তো। আপনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা দেখেন, ভিসি কে বলা হচ্ছে যে আমাদের কথা শুনতে হবে, কারণ আমরা আপনাকে এখানে বসিয়েছি। তো একজন শিক্ষক বলেন, একজন ইমাম বলেন, একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে যাকে আমরা আগে মানতাম, মাতবর টাইপের আগে বলতাম আমরা, তো তাদের ভূমিকাটা পালন করার জন্য অনুকূল পরিবেশ আমরা দিতে পারছি? দুটো দিন প্রথমটা হচ্ছে যে আমরা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেদিন একটা টক শোতে আমি এটা নিয়ে কথা বলেছি যে যদি যে শিক্ষার্থীরা কমেন্ট করেছে চিটাগং বিশ্ববিদ্যালয়, আমি ভাইস চ্যান্সেলর হলে আপনি এটা কোট করে রাখতে পারেন, ভবিষ্যতে যে কোনো ঘটনার আমি সম্মুখীন হলে আমি পদত্যাগ করতাম, এবং এটার বিচার না হওয়া পর্যন্ত আমি এটাকে যতদূর যেতে হয় তত দূরে যেতাম। তাহলে প্রথম হচ্ছে যারা এই ঘটনাগুলো শিকার হচ্ছে তাদের এই পার্সোনালিটি জ্ঞান বা তার চ্যাপ্টার প্রতি যে সম্মান, তার ক্ষমতায় থাকার মোহটা ত্যাগ করে এটা থাকতে হবে। দুই, যারা এই অপরাধটা করলো সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওই যে প্রাইমারি স্কুল থেকে শুরু হয়েছিল, চেক থেকে তুলে দেওয়া, হাই স্কুল থেকে শুরু হয়েছিল, থানাতে শুরু হয়েছিল। আমি খুব একটা নিদারুণ ব্যর্থতা বলবো সরকারের, যে এইটা যদি প্রথম পর্যায়ে ওই ভুলটা না করতো, যেদিন সচিবালয়ে বাচ্চারা ঢুকলো এবং এইচএসসি পরীক্ষা ছাড়াই পাশ করার সিদ্ধান্ত ছিল, ওই উস্কানি ছিল এই সমস্ত ঘটনার পিছনে একটা কারণ। এবং যেখানে যখন ঘটনা ঘটেছে তখন যদি সামাজিক শক্তিটাকে, এটা এলাকার মুরব্বী একজন শিক্ষককে মারছে, বাট অন্যান্য মানুষ, বিবেকবান মানুষ সেখানে আছে, একটা টিওনও কিন্তু পারতো তাকে নিয়ে প্রতিরোধ করতে, হয়তো তার মোরাল সেই শক্তিটা ছিল না। এটা না হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে, এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আরেকটা জিনিস আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখবেন যখনই রিকনসিলিয়েশনের কথা কেউ বলছে তাকে আক্রমণ করা হচ্ছে। আওয়ামী লীগ, ধরে নিলাম আপনি কথাটা খুব জোরে সোরে বলেন, আমিও বলি, প্রায় 2 কোটি মানুষ, ঠিক আছে, 1.5 কোটি মানুষ একেবারে অন্ধভক্ত আওয়ামী লীগের, বা 30% না 30 থেকে 35 তাদের ভোটিং পপুলারিটি। বাট খুব কম করেও দেখেছি, সানেমের একটা জরিপে দেখলাম তরুণদের মধ্যে 15, তাহলে সিনিয়রদের কিনলে এই সংখ্যাটা বাড়বে। আমার ধারণা 25 বা 30, 25 থেকে অবশ্যই আওয়ামী লীগের সাপোর্টার আছে। এটা হলো একটা পার্সপেক্টিভ। আপনার ভাই, আমার চাচা, আমার মামা, আমার খালু, এরাও কিন্তু আওয়ামী লীগ করছে, আমার ভাইরা, আপনার শালি, এরাও আওয়ামী লীগ করছে। আপনি কি সবার সঙ্গে সম্পর্ক সেট করবেন, নাকি যে রেটরিকটা আওয়ামী লীগ ডেভেলপ করার চেষ্টা করছে যে আমরা দোষী না কিন্তু টুস করে ঢুকে যাব, সেটাকে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ভিডিও দিয়ে, তথ্যচিত্র দিয়ে আপনি প্রমাণ করবেন, লোক শেখ হাসিনা এই কাজটা ঠিক করেনি, তুমি আওয়ামী লীগের সাপোর্টার, বাট একটা পরিশীলিত আওয়ামী লীগ প্রয়োজন হবে। এই 1.5 কোটি 2 কোটি মানুষকে আপনাকে বোঝাতে হবে, নাকি সবাইকে আপনি মেরে ফেলবেন, সবাইকে জেলে দেবেন? 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, যারা অপরাধ করছে কাউকে ছাড় দেওয়া যাবে না, সেটা শেখ হাসিনা হোক বা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, আপনি কাউকে ছাড় দেবেন না। আমি একটা উদাহরণ দেই আপনার, এটা রুয়ান্ডা বা উগান্ডাতে, সম্ভবত রুয়ান্ডাতে আপনার যখন এই গণহত্যা হলো, তারপরে ওরা একটা সাম্প্রদায়িক আদালত কাউকে করেছিল, ওটাকে বলে ওটা গাকাকা আদালত বা সম্প্রদায় ভিত্তিক আদালত। সেখানে তারা কি করছে জানেন, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে বিচার ব্যবস্থাটাকে নিয়ে গেছে, বেসিক্যালি সামারি ট্রায়াল, কিন্তু কাউকে ছাড় দেয় নাই। যে একটা মাথা ফাটিয়েছিল তারও বিচার করেছে, তোমার 4 মাস তুমি সামাজিকভাবে বয়কট থাকবা, তোমার 10 মাস তুমি জেলে যাবা। দেখেন, আমরা এইগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি 1.5 কোটি 2 কোটি, আমি আওয়ামী লীগের এখানে, মানে আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, আমি রিকনসিলিয়েশনের কথা বলছি। আওয়ামী লীগের ছোট যদি কেউ একটা ক্রাইম করে তার অবশ্যই বিচার হতে হবে, কিন্তু এমন তো লোকটা 10টা 5টা থাকতে পারে যে কোনো অপরাধ ছিল না, আদর্শিক জায়গা ছিল, বা আওয়ামী লীগের কাজের প্রতিবাদ করেছে, আপনি কি তাকেও মিশিয়ে ফেলবেন? তাহলে কিন্তু রিকনসিলিয়েশন হবে না। আপনি সাউথ আফ্রিকা দেখেন, বর্ণবাদ আন্দোলনের পরে কি করেছে, তারা রিকনসিলিয়েশনের দিকে গেছে। আপনি ইন্দোনেশিয়াতে দেখেন, ক্র্যাকডাউনের পরে রিকনসিলিয়েশনের দিকে গেছে। সে ধরনের কোনো জিনিস কিন্তু দেখতে পাচ্ছি না। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং পলিটিক্যাল পার্টিগুলোকে এগুতে হবে। যখন এটা বলা হচ্ছে বিএনপিতে কেউ যোগ দিয়েছে বলে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে, এনসিপিতে দেখা যায় আওয়ামী